নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি, বললেন মির্জা ফখরুল। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান। ফ্যাসিবাদের এক অংশ দূর হয়েছে মাত্র, বন্ধ হয়নি সন্ত্রাস, দখল, চাঁদাবাজি। জামায়াতের সমাবেশে গুলির জবাব দেওয়ার হুঁশিয়ারি আমিরের। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া। সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মোনাজাত। শেখ হাসিনার রায়ের নথি চাইতে পারে ভারত। প্রত্যর্পণ ইস্যু নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হবে না, মত ভারতের বিশ্লেষকদের। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি, এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্নমত পোষণ করলে তা দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক। তবে এমন মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিকী কাউন্সিল। শুক্রবার এ আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় ইস্যুতে এক হতে হবে। রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্নমতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সেভাবে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্নমতকে দমন করি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষায় জাতি। জোর দেন মত প্রকাশের স্বাধীনতায়। এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে, যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতে হবে। যারা ৭১ আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমার মায়ের বুক থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে, তাদেরকে নিয়েও আজকে সতর্ক আপনাদের থাকতে হবে, যাতে তারা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যেন বানচাল করতে না পারে। ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধীকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আসিফ খান, ডিবিসি নিউজ। জামায়াত ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগ তুলে ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দুইবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশ, এখনও ফ্যাসিবাদ বিদায় নেয়নি। ঢাকা ১৭ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাসানটেকে এই জমায়েত। শুক্রবার সকালে এ আয়োজনে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এর জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ। আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে, সেই পোস্টার আপনারা শিখতে পারবেন না। তিনি বলেন, পুরনো ফর্মুলায় রাজনীতি চলবে না, আগামী বাংলাদেশ হবে তরুণদের, তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে। ২ স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। কেন পেলাম না? বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে পরিবর্তন এসেছে। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমি থেকে খতম হয়ে যাবে। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ক্ষমতায় গেলে জামায়াত সব দলকে নিয়ে সরকার পরিচালনা করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ম অবমাননার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এখন কথা বলছেন দলটির নেতারা, যুক্ত হচ্ছে সেখানে। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে,
শনিবার, এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা অ্যাকশনে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটা ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেফতার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে পল্টন জোন হেফাজতে ইসলামী আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসছেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা না হয়, তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, সারা বাংলাদেশ পুড়েছে ঘর, সাথে সঞ্চয়ও। থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা সংস্থা থেকে যে খাবার সহায়তা মিলছে তা পর্যাপ্ত নয়। এমন অনিশ্চয়তা নিয়েই আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পোড়া করাইল বস্তির বাসিন্দারা। পুরো করাইল বস্তি এখন পোড়া স্তূপ। এক হয়ে গেছে সব ঘর বাড়ি। খোলা আকাশের নিচে শীতের রাতের পর আরও একটি ভোর। বোবা আর্তনাদ শিশু আর বয়স্কদের, মাথা গোজার ঠাঁই হারিয়ে নিঃস্ব। ভয়াল আগুন কেড়ে নিয়েছে তাদের সব। আগুন করাইলবাসীর নতুন অভিজ্ঞতা নয়। প্রায় প্রতি বছরই পুড়ে যায় তিলে তিলে গড়া আশ্রয়, সঞ্চয় আর স্বপ্ন। ক্ষতচিহ্নের মাঝেই অনিশ্চয়তা নিয়ে ফের চলে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। আমরা দিন ধরে ভাবে যাইতেছে, গড়াইয়া লই লই তিলে তিলে, গড়াই লই লই আবার শেষ হয়, গড়াই লই লই আবার শেষ হয়। মিলছে না ঠিক মতো খাবার, নেই পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। এখনো খাই নাই, একটা বিস্কুট খাইয়া ঔষধ খাইছি। আমার জিনিসপত্র পুড়িয়ে গেছে আর লুটপাট হয়ে গেছে। সরকারি বেসরকারি রাজনৈতিক দলগুলো সহায়তা নিয়ে এগিয়ে এলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। এখন পর্যন্ত এই 2-3 দিন হলো এই ব্র্যাক থেকে আমাদের 2000 টাকা আর একটা খুঁড়ি দিছে। তো এই পর্যন্ত এতটুকু 2-2.5 লাখ টাকার মাল ক্ষতি হয়ে গেছে। তাহলে কি আমি কিছু সহযোগিতা পাবো না? এদিকে যাই না, তাহলে পাবো কিভাবে? গেল মঙ্গলবার ভয়াবহ আগুনে পুড়ে যায় করাইলের 1500 বাড়িঘর। সব হারিয়ে শূন্য থেকে আবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রান্তিক মানুষ। কিন্তু তাদের এই লড়াই যেন আর শেষ হয় না। আসিফ খান, ডিবিসি নিউজ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান শুরু করেছে ভূবেষ্টিত দেশ ভুটান। বুড়িমারি স্থলবন্দর দিয়ে এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা দারুণ উচ্ছ্বসিত। তবে দুর্বল অবকাঠামো এবং বিশেষ করে বেহাল সড়ক নিয়ে উদ্বিগ্ন তারা। থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে ভোরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। শনিবার চালানটি ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা। প্রায় 6.5 টন খাদ্য, ফলমূল এবং কসমেটিক্স জাতীয় পণ্য এই চালানে। 2023 সালে ভুটান ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি সইয়ের পর এই ট্রায়াল রানকেই মাইল ফলক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে লালমনিরহাট বুড়িমারি সড়কটি 4 লেনে উন্নীত না করায় হতাশ তারা। এই বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটান যে মালটা নিয়ে যাবে, এটার জন্য আমরা সবাই আনন্দিত। এখানে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণে একটা রাজস্ব আদায় হবে এবং এই রাজস্বের মাধ্যমে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে নিয়মিতভাবে ভুটানের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট কার্যক্রম চালু হবে, যা উত্তরবঙ্গের বাণিজ্যে এক নতুন গতি আনবে। ভুটানের সাথে বাংলাদেশের যে মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তির প্রথম পরীক্ষামূলক পণ্য চালান ইতিমধ্যে বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ এবং ভুটান দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি পেল
একই সাথে বাংলাদেশ সরকারের যে রাজস্ব আহরণ কার্যক্রম সেটাও বেগবান হলো। বুড়িমারি স্থলবন্দর থেকে এই ট্রান্সশিপমেন্টের শুরু বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করলেও সড়কসহ অন্যান্য অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার মাধ্যমেই এই বাণিজ্যের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 144 শেরপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 2 আসনে। শেরপুর 2 আসন নকলা এবং নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এটি মূলত একেবারেই ভারত ঘেঁষা মেঘালয়ের পাদদেশের গারো পাহাড় অধ্যুষিত সীমান্তবর্তী এলাকা। দীর্ঘ সময়ের পরিক্রমাতে এই এলাকাতে খুব বেশি উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয়দের। আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শেরপুর 2 আসনের মোহাম্মদ গোলাম কিবরিয়া। আমরা তার কাছ থেকেই জেনে নেব আসলে নির্বাচন সামনে আসছে, আপনার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার শেরপুর 2 143 নকলা নালিতাবাড়ী, একদম ভারতের সীমান্ত ঘেঁষা আমার এই আসনটি। আলহামদুলিল্লাহ, আমার ফেব্রুয়ারি 4 তারিখ থেকে এখানে যাত্রা আমি শুরু করেছি, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই আসনের 260টি ওয়ার্ড এবং 248টি গ্রাম, 31টি মহল্লা, আমি প্রত্যেকটি জায়গায় আমি বিচরণ করেছি। জনগণ আমাকে কেমন সাড়া দিচ্ছে? জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে। আমি সকল জায়গায় উঠান বৈঠক, পথসভা, বাজার গণসংযোগ সকল জায়গাতে আমি শেষ করেছি। 2 দফা 3 দফাও শেষ করেছি। আলহামদুলিল্লাহ, জনগণ তারা তরুণ নেতৃত্ব হিসেবে আমাকে বেছে নিয়েছে। আপনি জানেন আমি বাংলাদেশ জামায়াতে ইসলামের 300 আসনের প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হচ্ছে আমি। আর এই আমার নকলা নালিতাবাড়ির মানুষ তরুণ প্রার্থী হিসেবে আমাকে বেছে নিয়েছে, কারণ তারা যে সারাটা আমাকে দিয়েছে সেই সারার মাধ্যমে আমি আগামী দিনের এই নকলা নালিতাবাড়িতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে এটা আমি বাংলাদেশের জনগণের কাছে নকলা নালিতাবাড়িকে একটি মডেল আসন হিসেবে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সকালে কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে। তারা আসলে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে অনেক গুরুত্বের দেওয়ার কথা বলেছেন আগামীর জনপ্রতিনিধিকে। তো আপনি এই বিষয়ে কি পরিকল্পনা রেখেছেন? জি, আমি আমার এই নকলা নালিতাবাড়ির জন্য যে পরিকল্পনা রেখেছি, প্রথমত এটা আমার কৃষি নির্ভর এলাকা। আমি কৃষিকে আমি শিল্পে পরিণত করার জন্য আমি ঘোষণা দিয়েছি। তার পরবর্তীতে এখানে শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড। সেই জন্য শিক্ষিত যদি আমি করতে পারি আমার এই জাতিকে, সেজন্য আমার শিক্ষার প্রতি আমার স্পেশালি নজর থাকবে। তারপরে স্বাস্থ্যসেবা, আপনি জানেন যে আমাদের এখানে চিকিৎসার জন্য একটু ভালো চিকিৎসার জন্য ময়মনসিংহ ঢাকা যেতে হয়। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যয় ব্যক্ত করেছি আমার এই নকলা নালিতাবাড়িতে আমি 2টি উপজেলাতে 150 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আমি পূর্ণাঙ্গ হাসপাতাল, সেখানে ম্যান পাওয়ার সহ ফুল সেটআপ আমি সেখানে রাখবো, যাতে আমার এখানকার কোনো জনগণের ময়মনসিংহ কিংবা ঢাকা চিকিৎসার জন্য না যেতে হয়। আপনি একেবারেই তরুণ বললেন, একেবারেই জামায়াত ইসলামের মধ্যে সবচেয়ে ছোট প্রার্থী আপনি। তো তরুণদের জন্য আপনার কি বিশেষ পরিকল্পনা, খুব সংক্ষেপে? জি, তরুণদের জন্য আমার বিশেষ পরিকল্পনা হচ্ছে, তাদের জন্য আমি ঘোষণা দিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ডিজিটাল আইটি সেন্টার থাকবে। তারা আইটি বিষয়ে দক্ষতা অর্জন করে দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের জন্য 2টি উপজেলায় 2টি স্টেডিয়াম আমি করে দেব, খেলাধুলা করবে এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি করে খেলার সুন্দর মাঠ থাকবে। তার পাশাপাশি আমার এখানে পাহাড়ি জনপদ রয়েছে, পাহাড়ি জনপদটাকে আমি জনসম্পদে রূপ দেব। আমার এখানে নাকুগাঁও স্থলবন্দর রয়েছে, নাকুগাঁও স্থলবন্দর নিয়ে আমার একটি ব্যাপক পরিকল্পনা রয়েছে। এটাকে ইন্টারন্যাশনাল পোর্ট হিসেবে যেন আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে পারি, সেজন্য আমার প্রতিশ্রুতি রয়েছে। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজ সারাদিনে রয়েছি শেরপুর 2 এবং শেরপুর 3 আসনে। আমরা পরবর্তীতে অন্য কোনো প্রার্থীর সাথে পরবর্তী বুলেটিনে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন। শীতের সবজির দাম খানিকটা কমেছে, বিক্রেতারা এমন দাবি করলেও তাতে সন্তুষ্ট নন ক্রেতা। তাদের অভিযোগ, গেল বছরেও মৌসুমের এই সময়ে সবজির দাম ছিল হাতের নাগালে। বাজারে নজরদারির অভাব আছে বলেও অভিযোগ তাদের। কিছুটা কমেছে খোলা চিনি ও ডালের দাম, তবে চাল বিক্রি হচ্ছে আগের দরেই। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির। বিক্রেতারা জানালেন দামও গেল সপ্তাহের তুলনায় খানিকটা কম।
বাজারে শিম শালগম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, মূলা ৫০ থেকে ৬০, বেগুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকা কেজি। এছাড়া বাঁধাকপি ৫০ থেকে ৬০ আর ফুলকপি ৫০ টাকা কেজি। শীতের সবজি টমেটো ১৪০ থেকে ১৬০, দেশি গাজর ৮০ আর আমদানি করা চীনা গাজর ১২০ টাকা কেজি। প্রত্যেকটা সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমছে। দিন ১৫ দিন সামনে আগে আইলে আরো দাম কমে যাইব। বাজারে দেশি পেঁয়াজ ১২০ আর কাঁচামরিচ মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা কেজি। তবে দাম কিছুটা কমলেও তাতে সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের অভিযোগ, নজরদারির অভাবে মৌসুমেও বাড়তি দামে কিনতে হচ্ছে সবজি। সব জিনিসই দাম, কোনো জিনিস সস্তা নেই। মানুষ কয় আগেই ভালো আছিল। আহামরি এমন কিছু হয়নি, যার জন্য এখনো ক্রেতার নাগালের বাহিরে বলা চলে। বাজার নজরদারিতে ত্রুটি আছে, প্লাস এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। বাজারে ব্রয়লার মুরগি আকারভেদে ১৬০ থেকে ১৭০, সোনালী মুরগি ২৮০ টাকা কেজি আর ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন দরে। সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে খোলা চিনি ও মুসুর ডালের। চড়া মাছের দাম। ইলিশ মাছ কেজি ১৪০০ টাকা আর রুই মাছ এই বড় আছে ৬০০ টাকা কেজি। মোটা মসুরি ছিল ১১০ টাকা, এখন ১০০ থেকে ৯০ টাকা হয়ে গেছে। আর চিনি ১১০ টাকা ছিল, ১০০ টাকা হয়ে গেছে। সোনালিটা বেচতেছি ২৮০, ২৬০, দেশি মুরগি বেচতেছি ৫৮০। বাজারে মধ্যম মানের চালের কেজি ৬৪ টাকা কেজি। বিয়ার ২৮, ৬৪, ৬৫, মিনিকেট ৮৪, মোটা বেশি ৫৬। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ আর প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লিংকটির সঙ্গেই থাকুন।